এই জুম চাষ না করলে পাহাড়ে মানুষ ভাত পাবে না, কারণ পাহাড়ে কোনো সমতল ভূমি নেই। হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের উত্তর। বছরের মধ্যে এবং 5 বছর আগে এই পাহাড়টা কেমন দেখলেন আপনারা? হয়তো আপনারা যদি মাইক্রোফোন যদি আপনাদের হাতে থাকতেন তাহলে আমি একটু নিতাম আর কি। যে জায়গাটা আমি শুরু করব, যে পাহাড়ে এখন পাহাড় আসলে ভালো নাই। যারা আপনারা গেছেন আপনারা ঘুরতে গেছেন, পর্যটক হিসাবে যারা গেছেন, পাহাড়কে উপভোগ করতে গেছেন, কিন্তু পাহাড় আসলে ভালো আছে কিনা আমরা জানি যে পাহাড় আসলে ভালো নেই। কেন ভালো নেই? আমরা শুরুর কথা যদি বলি, আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম বা বিভিন্ন মিডিয়াগুলোতে যখন প্রকাশ হয় যে জুম, স্যার যেহেতু ভালো জানেন, স্যারের সাথে অনেকবার বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু বিষয়টা হলো এই জায়গায় জুম চাষ নিয়েই অনেকে অনেক ধরনের মাথা ব্যথা বা অনেক ধরনের ব্যাড কমেন্টস করে। যে জুম চাষ আমি যদি একটু বলি, সুযোগ যদি হয় আর কি, একটু জুম চাষ আসলে বিষয়টা কি আমি একটু বুঝাই দিই। আপনারা হয়তো আরও আমার চেয়ে অনেক অভিজ্ঞ, এটা নিয়ে গবেষণাও করেন অনেকেই, কিন্তু জুম চাষটা আসলে হলো আমাদের আদিবাসীরা যারা আছি পাহাড়ে, এই পাহাড়ে আদিবাসীদের একমাত্র জীবিকার একটা পথ। এই জুম চাষ না করলে পাহাড়ে মানুষ ভাত পাবে না, কারণ পাহাড়ে কোনো সমতল ভূমি নেই। তাহলে সমতল ভূমি নেই মানে কি আমরা জুম চাষ করার মানে কি পুরো পাহাড় ন্যাড়া করে, পাহাড় ধ্বংস করে এই চাষাবাদ করার? এটা আসলে তা না। আজ থেকে শত শত বছর আগে থেকে যে আমাদের পাহাড়ে আদিবাসীরা, আমার মা বাবা, আমার 14 পুরুষ যারা, আমিও জুম চাষ করেছি, আমারও এখনো জুম চাষ হয় আমাদের। যেটা হলো জুম চাষের মধ্যে একটা পদ্ধতি থাকে, আমরা পাহাড়কে রক্ষা করেই জুম চাষ করি, পাহাড়কে ধ্বংস করে না। কীরকম? আমাদের যে একটা রিচুয়াল আছে, যেটা হলো একটা গ্রামে গ্রাম করে একটা এরিয়া ভাগ করে দেওয়া হয়, সেটা আপনারা হয়তো জানেন। কিন্তু ধরেন এই একটা এলাকায় 100টা পরিবার আছে, এই জায়গা থেকে এই সীমানা থেকে এই সীমানা পর্যন্ত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পাহাড় বন পর্বত মিলে এই সীমানা করা হয়। এই সীমানা লোকজন এই পাহাড়ে বসবাস করবে, এই এলাকাতেই জুম চাষ করে খাবে। এবার এখানেই বলে দেওয়া হয় যে আমাদের রাজা যারা প্রথা দিকে, আমরা যদি শুরুর দিকে যেটা করি, প্রত্যেকটা পাড়াতে একটা করে পাড়াবন থাকবে। যেটা পাড়াবন হলো যে পাড়ায় যে বাঁশ লাগবে আমার ঘর বাঁধতে, আমি যদি কাঠ লাগে, আমার যা লাগে, ওটা হলো ওই বন থেকেই বছর শেষে একটা সমিতি করে ওই গ্রামের যারা মুরব্বী আছেন, কারবারি আছেন, হেডম্যান আছেন, তাদের মাধ্যমে ওই বন থেকেই শুধু সংগ্রহ করতে পারবে, কিন্তু সারা বছর বনগুলো রক্ষা থাকবে। এই পারাবন হলো এরকম ধরনের একটা পার্বণ আছে। ইদানিং পারাবন রক্ষা করার জন্য আমাদের ইউএনডিপি বিভিন্ন যে সংস্থাগুলো কাজ করতেছে, হয়তো স্যার জানবেন যে এই পারাবনগুলোকে বিভিন্নভাবে, কারণ ওই পারাবনগুলোতে কোনো নাম জানি নাই, আবার আমাদের আদিবাসীদের কারো কোনো ভূমির নাম নেই। এই যে ভাগ করে দেয়া, এই গ্রামটা এইটুকু সীমানা, এই গ্রাম এইটুকু সীমানা, এই গ্রাম এতটুকু সীমানা, ওই সীমানার ভিতরে এই গ্রাম, এই আমাদের গ্রাম যদি এই সীমানা হয়, আমি চাইলেই আরেকটা গ্রামের সীমানার ভিতরে চাষ করতে পারবো না, আমি গাছও কাটতে পারবো না, ইভেন একটা কাঠিও নিতে পারবো না, কারণ ওই গ্রামের লোকজন ওই সীমানায় ভাগ করবে। এইভাবেই করে আমাদের চলে আসা। তো ইদানিং যেটা শুরু হলো আমাদের শান্তি চুক্তির পরে এবং আমাদের স্বাধীনতার পরে, যখন এদিক দিয়ে শান্তি চুক্তির পরে ঝামেলাটা যেটা হয় আপনারাও সবাই জানেন, তখন সরকারিওভাবে যারা ওখানে ম্যাজিস্ট্রেসি যারা যায়, প্রশাসনিক যারা যায়, ভূমি প্রশাসনে যারা যায়, ওনারা দেখেন যে ওনারা যখন ডেটা কালেকশন যখন করে সরকারিভাবে, যে ডিসি মহোদয় যারা আছেন, ভূমি যারা আছেন, দেখি যে এই জায়গাগুলো খাজ, মানে এই তো খালি জায়গা, কারণ আমাদের জায়গাগুলো তো খালি জায়গা, কারণ আমাদের তো খাস জায়গা। তাহলে ওনারা দেখে যে এই জায়গাগুলোতে কোনো নাম নেই, কারো নামের কোনো রেজিস্ট্রেশন নাই, সরকারের অন্তর্ভুক্ত রেজিস্ট্রেশন নাই। তারা করলো কি, ঢাকা থেকে সেনাবাহিনী, আমি সরাসরি বলি, আমি সব জায়গায় ভয়েস রাইজ করি, তখন ওনাদের আত্মীয় স্বজনদেরকে ঢাকা থেকে এসে বলে যে ভাই আপনার জন্য 100 একর জায়গা, অমুক জায়গা খালি আছে, ওখানে কেউ নাই, 100 একর লিজ দিয়ে দিলাম। হ্যাঁ, এই লিজটা হয় এভাবে। জুম থেকে এই যে পাহাড়ের বনের ধ্বংসের যে প্রক্রিয়াটা আমি বলি, এখন জুম চাষের যে জায়গাটা আমি ছিলাম, সেই জায়গাটা হলো জুম চাষের মাধ্যমে আমাদের যে এবছর একটা বছর সবাই মিলে ধরেন 10টা পরিবার হয়, যদি ওই গ্রামে যদি 50টা পরিবার হয়, 50টা কেউ হয়তো কত 2 শতক 20 শতক বা 30 শতক গাছ কাটবে, এই অংশটা এইবার শেষ। এরপরে এটা যতক্ষণ না পর্যন্ত বন পরিপূর্ণ বন না হয়, ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় আর কাজ করা যাবে না, দেন আরেকটা জায়গায় যায়। এভাবে এই এলাকার ভিতরে সারা বছর, শত বছর বলে ওই এলাকার ভিতরেই, আমি যদি শত বছর ওই গ্রামে থাকি, তাহলে আমার চাষাবাসের পথ হচ্ছে ওই শত বছর এই গ্রামের ভিতরে, এর বাইরে না।
এটা হচ্ছে আমাদের জায়গাটা একটা সিস্টেম এবং প্রক্রিয়ার মধ্যে। তখন আমার গাছ বন জঙ্গলগুলো সবাই বেড়ে ওঠার সুযোগ পায়। এবং ওই যে আমাদের রিজার্ভ বন যেটা বলা হয়, যে পাড়া বন যেটা রাখা হয়, সেখানে এই বনটা হলো পানির যে সোর্স, আমাদের তো পানি লাগবে। ওই বনটা এমনভাবে ধরা হয় যে ঝিরিতে এই গ্রামের মানুষ যে ঝিরি থেকে পানি খায়, পানি সংগ্রহ করি, পানি আহরণ করি, সেই ঝিরির এই যে বনটাকে কোনোভাবে নষ্ট করা যাবে না। কারণ আমাকে সারা জীবন, আমি যতদিন বাঁচি আমার তো পানি লাগবে। তাহলে এইভাবে পানি, ঝিরি, ঝর্ণা, পাথরগুলো রক্ষা করি। কিন্তু আপনারা হয়তো এবার ইদানিং যাওয়ার পরে, এই সাম্প্রতিক সময় যাওয়ার পরে দেখবেন পাহাড়ের ঝিরিগুলোতে একটাতেও পাথর নেই, একটাতেও পাথর নেই। এটা নিয়ে যখন আমরা কথা বলি, আমাদের নানানভাবে নানান দিক দিয়ে ঠের আসে। সত্যি বলি যে জায়গাটা হলো এই ঝিরিগুলোকে এখন যারা পর্যটন, আপনারা ঘুরতে গেলেন, আপনারা হিল ভিউ, হিলটন, এদিকে গ্রিন পিক, কি জানি সাইরু, ওইসব জায়গা যায়, ওটাতে ঢুকার মাত্র আপনারা দেখবেন ঝিরি থেকে তুলে আনা পাথর দিয়ে তাদের স্ট্রাকচার করা। তাহলে এই ঝিরি কেমনে বাঁচে, এই পাথর, এই পাহাড় কেমনে বাঁচে? কারণ পাহাড় এবং ঝিরি হচ্ছে আমাদের, যারা পাহাড়ে যারা বসবাস করে, আমরা যারা বসবাস করি, আমাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। যদি পাথর, পাহাড়, ঝিরি যদি মারা যায়, আমাদেরকে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে, এখন চলে যেতে হচ্ছে। ইভেন আরও একটা মজার বিষয় বলি, যে এই যে লিজ যেটা, পাহাড় তো আমাদের কারো নাম নাই, এটা হলো আমাদের একটা কমিউনিটি গ্রুপ হিসেবে করা। তখন সরকার থেকে যারা ডিসি হিসেবে যারা যান, প্রশাসনে যারা কর্মকর্তা হিসেবে যারা যান, যারা সেনাবাহিনীর কর্মকর্তারা যারা যান, তারা দেখে যে এখানে তো কোনো নাম নেই, তাহলে এই জায়গাটা দখল করা যায়। তার বোনের নামে, তার বাবার নামে, ভাইয়ের নামে, আত্মীয় স্বজনের নামে 50 বছরের জন্য লিজ দেয়, 200 বছরের জন্য লিজ দেয়, 100 বছরের জন্য লিজ দিয়ে দেয়। তখন আমরা যারা ওই গ্রামে বসবাস করি, আমরা যখন ওই জায়গাগুলোতে যখন জুম চাষ করতে যাই, তখন ওরা বাধা দেয়, এটা তো আমাদের জায়গা, আমরা সরকার থেকে লিজ নিছি, ডিসি থেকে লিজ নিছি। আরে ভাই, আমরা তো আজীবন চাষবাস করে আসছি এখানে, আমাদের গ্রাম তো এটাই। এভাবে গ্রাম উচ্ছেদ হয়ে যায়। আপনারা হয়তো নীলাচল গেছেন, কারা কারা? নীলাচলের ঠিক নিচে যে গ্রাম, 3টা গ্রাম দেখছেন, এই যে এটা হলো সিলভার ওয়াইন। হ্যাঁ, সিলভার ওয়াইনের যে জায়গাটা, ওই গ্রামের 200 বছর ধরে বসবাস করা, 200 বছর আরও বছর, কিন্তু একটা বৃদ্ধা ওই গ্রামটা যখন উচ্ছেদ হয়, এই যে 2000 বেশি দিন না, 2-3 বছর আগে, এই সম্রাট কি জানি, কিষেন্দ্র সম্রাট নামে একটা নাম ছিল, সবাই জানতো, যেটা ওনার দখল করা ওই গ্রামটা যখন উচ্ছেদ হয়, ওখানে 102 বছরের একজন বৃদ্ধা ছিলেন, বয়সী 98 বছরের একজন বৃদ্ধা। তাদের ছেলে মেয়েরা নাই, সবাই ওদের আগেই মারা গেছে, ওরা 2জন ছিলেন। ওই 2জন ভদ্রলোক ওই গ্রাম ছেড়ে যেতে চায় নাই, ওখানে তার খুঁটি ঘরে বসেছিল, খুঁটি ধরে ধরে বসেছিল। এটা তো আমার বাবার জায়গা, আমার বাবের জন্মান্তর এখানে থাকা, আমাকে এখানে উচ্ছেদ হতে হবে। এই যে এভাবে যে উচ্ছেদ হওয়া, এরপরে শুরু হলো রাবার বাগান, এইটা সেটা, আমার কিছু যেহেতু শর্টটায়। আর রাবার বাগানেরও এইগুলো যে লিজের উপরে রাবার হয়, লিজের উপরে এই পর্যটন স্পট হয়, পর্যটন বাগান বানায়, অমুক বানায়। দেখবেন আপনারা এখন থেকে বলে রাখি যে আপনারা যখন যাবেন ওই এলাকায়, যে কোনো বড় রিসোর্টের কথা মালিকানা কারা, কয়জন আছেন, একটু জিজ্ঞেস করেন দয়া করে প্লিজ। হয় পাবেন সেনাবাহিনীর কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কোনো ডিসি, এইগুলোই পাবেন। এগুলো হলো, এটাই হলো এই জায়গাটা। অতএব আমি পাহাড় থেকে যেহেতু আসি, আমরা বাংলাদেশে একজন নাগরিক, আমরা পাহাড়কে ভালোবাসি, পাহাড়কে নিয়ে আমাদের বাঁচতে চাই। পাহাড়ের প্রকৃতি পরিবেশ সুন্দর থাকলে আপনারা ঘুরতে আসবেন। সারা বছরের যে নগরায়নের যে সারা বছরের যেভাবে বিল্ডিং স্ট্রাকচারের ভিতরে আপনারা থাকেন, হয়তো একটা দীর্ঘশ্বাস নিতে হলেও আন্দামানে বা রাঙ্গামাটি খাগড়াছড়ি যাবেন। আপনারা আসেন, আমরা পাহাড়কে বাঁচাই, পরিবেশকে বাঁচাই, পরিবেশে অপরিকল্পিত যে পরিবেশ নগরায়নটা, এটা বন্ধ করি। আমরা আছি, আমিও থাকবো। আজাদ ভাইকে এখানে বিশেষ করে ধন্যবাদ, এখানে এত বড় ফ্লোরে কথা বলার সুযোগ করার জন্য। আমি তো ছোট মানুষ হলেও এই জায়গা থেকে আমি আমার মনের কথাটা একটু বলতে পারলাম। যদি সময় পাইতাম আমি আরও বিস্তারিত বলতে পারতাম। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার। ধন্যবাদ।